এই সোসাইটিগুলো মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগাবে, কারণ স্বনির্ভর গোষ্ঠী আমাদের অনেক কাজ করে। আমাদের প্রচুর লক্ষাধিক মহিলা স্বনির্ভর গোষ্ঠী আছে। মূলত 100 দিনের কাজের মাধ্যমে এই কাজগুলো রূপায়ণ করা হবে। কোনো ঠিকাদার নিয়োগ করা হবে না, কিন্তু লোকাল সম্পদ সৃষ্টিতে সেলফ হেল্প গ্রুপ এবং 100 দিনের কাজে স্থানীয় লোকেদের সুবিধে দিয়ে এই জমিতে কাজ করা হবে। ভবিষ্যতে এই দলগুলো উৎপাদিত পণ্যের বিক্রিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমাদের এটা যদিও আজকে আনুষ্ঠানিক সূচনা হলো, কিছুদিন আগে থেকে এর প্রাথমিক কাজ আমরা শুরু করে দিয়েছি। ফলে ইতিমধ্যেই 6500 একর প্রতি জমির জন্য প্রায় 550 মাইক্রো প্ল্যান্ট তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরা বলি না, আমরা কাজটা করে দেখাই। এবং আমি মনে করি দিস উইল বি দ্য মডেল, নিউ মডেল ফর দ্য ভিলেজ ইন্ডাস্ট্রি, ফর দ্য নেক্সট কোর্স এবং নেক্সট ফিউচার, স্পেশালি যে সমস্ত জমিগুলোতে কোনো কাজে লাগে না তার জন্য। আমরা আর একটা মডেল করতে যাচ্ছি, বাংলায় প্রথম। আপনারা জানেন আমাদের অনেক বাইরে থেকেও প্রচুর মানুষ আসছে। ফলে করোনা যখন প্রথম শুরু হয়েছিল 17ই মার্চ বাংলায় শুরু হয়েছিল, সেটাও একটা ফরেন লিঙ্কের জন্য, এবং তারপর থেকে আমরা অনেকটা কন্ট্রোলে রেখেছি। কিন্তু যত লোকজন আসবে, যত বেশি লোকজন আসবে, যত বাইরের মিক্সিং আপ বেশি হবে, তত এটা বাড়বে। এটা আপনার হাতেও নেই, আমার হাতেও নেই, কারণ আপনারা দেখেছেন আমাদের 4টে গ্রিন জোন ইতিমধ্যে অরেঞ্জ জোন হয়েছে। যাকে আমাদের চ্যালেঞ্জ থাকবে অরেঞ্জ জোনকে আবার গ্রিন জোন করা। তবুও মনে রাখবেন, যারা প্রতিদিন বাইরে থেকেও আসছে তারা তো একটা জলবায়ু থেকে আসছে, একটা জায়গা থেকে আসছে। মুম্বাইতেও আমরা দেখেছি খুব কষ্ট করে যারা থেকেছে, হয়তো খেতেও পারে, ভালো করে ঘুমোতে পারে, ভালো করে বিশ্রাম নিতে পারে। সেম জিনিস হয়েছে গুজরাটে হয়েছে, দিল্লিতে হয়েছে, মুম্বাইতে হয়েছে, ব্যাঙ্গালোরে হয়েছে, অনেক জায়গাতে হয়েছে। ফলে ধরুন কি হচ্ছে, তাদের মধ্যে অনেকের শরীরটাও খারাপ হয়েছে, কেউ হয়তো সুস্থ আছে, কেউ হয়তো সুস্থও নেই, তাদের বিশ্রামও নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু জনসাধারণের গতি, এই আগত গতির ফলে এবং কোভিড মাঝে মাঝে ক্যারেক্টার চেঞ্জ করছে, যেটা আমরা ডেঙ্গুতে দেখি ক্যারেক্টার চেঞ্জ করে। ফলে আগাম গতি প্রকৃতি জানবার জন্য, সঠিক ধারণা পাওয়ার জন্য লকডাউন তোলার পর সম্ভবত পরিস্থিতির আগাম আঁচ পাওয়া এবং এই অতিমারিকে রোখার জন্য কার্যকরী ভবিষ্যৎ পরিকল্পনা স্ট্র্যাটেজি তৈরির জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলাতে একটা বিশেষ সার্ভে করা হয়। একে বলা হয় সেন্টিনেল সার্ভে। ভারতবর্ষের প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ এই সেন্টিনেল সার্ভের কাজ হাতে নিয়েছে। বিভিন্ন এপিডেমিক, প্যান্ডামিকের বিরুদ্ধে লড়াইতে বিশ্বব্যাপী এটা একটা অন্যতম স্বীকৃত পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে আমরা কাজ শুরু করব। তার মানে বুঝতে পারছেন যে আমরা এই নেই 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 এবং দুর্দশা, দুর্ভোগ, দুর্যোগের মধ্যেও আমরা কিন্তু আশার আলো চেষ্টা করছি জাগাবার। আরেকটা কথা আপনাদের আমি বলি, মুখে আমরা বলি না আত্মনির্ভর হতে হবে। আমরা আত্মনির্ভর হয়েছি কাজের প্রমাণ দিয়ে। করোনা হঠাৎ সাডেনলি এলো, অনেকেই দেখলাম ফরেন কান্ট্রিতে অর্ডার দিলেন। পিপিইর অর্ডারও তো ফরেন কান্ট্রিতে, এখানে কিছু অর্ডারের জায়গাই ছিল না, কারণ পরিস্থিতি তৈরি ছিল না। মনে রাখবেন, হোল কান্ট্রি স্টার্টেড প্লেসিং অর্ডারস উইথ মাল্টিন্যাশনালস অ্যান্ড ফরেন কোম্পানিজ। কিন্তু আমরা কি করেছিলাম? আমরা সে সময় ঘরে বসে থাকি, আমরা আমাদের এমএসএমই এবং সেলফ হেল্প গ্রুপকে কাজে লাগিয়েছিলাম এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড প্রোটোকল, কোয়ালিটি কন্ট্রোল মেকানিজম প্লেস করেই কাজটা আমরা করেছি এবং আমরা কোয়ালিটি মেটেরিয়াল তৈরিও করেছি। রেজাল্ট কি পাওয়া গেল? এই 2 মাসে সব তো বন্ধ, কোনো রোজগার নেই, ইনকাম নেই, কিচ্ছু নেই। কিন্তু দেখুন আমরা কি তৈরি করলাম, সৃষ্টি করলাম। 7.5 লাখ মানে 7.5 লাখ পিপিই আমরা তৈরি করলাম।
আমরা 45 লাখ মাস্ক তৈরি করলাম, আমরা 2.6 লাখ লিটার ম্যানুফ্যাকচার তৈরি করলাম স্যানিটাইজার, যেটা আমাদের সেলফ হেল্প গ্রুপ এবং নানা রকম ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে, এমএসএমইর মধ্যে দিয়ে মাত্র 2 মাসের মধ্যে। এর ফলে কি হলো, 13.2 লাখ ম্যান্ডেজ ক্রিয়েটেড হলো এই বন্ধ দশার মধ্যেও, এবং additional 8.5 lakh mandates will be generated in the next 15 days. ভারতবর্ষের অর্থনীতি যেখানে টোটাল রিসেশন স্টার্ট হয়ে গেছে, এবং আজকে বক্তৃতার পরে তো কোথায় গিয়ে দাঁড়াবে জানি না, অর্থনীতির ক্রেডিবিলিটি টোটাল তলানিতে দাঁড়াবে ফাইন্যান্স মিনিস্টারের বক্তৃতার পর। প্রধানমন্ত্রী কাল একরকম বলেছেন, উনি আজকে আরেক রকম বলেছেন। আমি জানি না উনি মিসলিড করেছেন কিনা প্রাইম মিনিস্টারকে, সেটা তো আগামী দিন ভারতবর্ষ করবে। এবং আরেকটা জিনিস আপনারা জানবেন, বেস্ট পার্ট অফ দিস ম্যান্ডেজ ক্রিয়েটেড এবং তৈরি করা পিপিই মাস্ক থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার, আমরা 30 থেকে 50% ফান্ড লোকাল প্রোডাকশনের মধ্যে দিয়ে বাঁচিয়েছি। অর্থাৎ এই যে বলি না সারাক্ষণ, আমরা করে দেখাতে হবে বন্ধু। মুখে বললে বড় বড় কথা ভাষণ দিলাম, রেজাল্ট হলে শূন্য, এটা তা নয়। এই 3টে কাগজও আমি সৌম্যকে বলবো যে এটা প্রেসকে দিয়ে দাও যাতে ওরা ডিটেলসটা পায়। সুতরাং বুঝতে পারছেন, আজকে একই দিনে আমরা 3টে সৃষ্টি জিনিস দিলাম, আর একই দিনে আমার কাছে ভাগ্যিস থালা নেই এখন, আর আমি খালি থালাটা নিয়ে বসে থাকতাম। মানুষকে এত ফেলা ভাবার কোনো কারণ নেই। রাজ্যগুলোকে নিষ্পেষণ করে, রাজ্যগুলোকে রাজনৈতিক দূষণ করে, রাজ্যগুলোকে অর্থনৈতিকভাবে সর্বনাশ করে দিয়ে ভারতবর্ষ কি করে দাঁড়াবে? ভারতবর্ষ তো দাঁড়াবে, রাজ্যগুলোই হচ্ছে তার পীঠস্থান, রাজ্যগুলো হচ্ছে তার পিলার। ফেডারেল স্ট্রাকচারে রাজ্যগুলো মনে রাখবেন প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করে, রাজ্যগুলোই মানুষকে বাঁচিয়ে রাখে, দুমুঠো চাল থেকে শুরু করে সব দেয়। আমরা 52,000 কোটি টাকা এমনিতেই পাই, তার 1 পয়সা তো দেওয়া নেই, উপরন্তু কিচ্ছু পেলাম না। এটাই আপনাদের কাছে বললাম, এবং আমি কিন্তু কিছুটা আপনাদের বলেছেন। এরপর যদি আপনাদের কিছু কোয়েশ্চেন করার থাকে, আমি তো আই এম নট এ ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, বাট আমি যতটুকু বুঝতে পেরেছি একটা সাধারণ মানুষ, যেহেতু একটা গভর্নমেন্ট চালাই, কিছুটা অভিজ্ঞতা তো আছে। আর এই গভর্নমেন্ট চালাবার আগে আজকে মনে রাখবেন, আজকে কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট মাটির সৃষ্টি। অর্থাৎ আজকে 2009 সালে, 2011 সালে 13ই মে আমাদের মামাটি মানুষের সরকার প্রথম ক্ষমতা এসেছিল। তাই আজকে মাটির সৃষ্টি বলুন, কর্মসৃষ্টি বলুন, আর ভবিষ্যতের সৃষ্টি বলুন, যা আমরা করে দেখিয়েছি, যা আমরা করছি, এটা আমাদের কর্মজীবন থেকে উন্মোচন করবে। কিন্তু সাথে সাথে এটা ঠিক যে আমাদের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, গ্রাম্য জীবনকে আরও বেশি অ্যাক্টিভেট করে, যাতে গ্রামে গ্রামে অর্থনৈতিক বিপ্লব তৈরি হয়। গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করে গ্রামের মানুষ আগামী দিন শহরের মানুষকে ফিট করবে। তার কারণ শহরে চলবে কোথায়? একে তো লকডাউন, সব বন্ধ, তারপর লকডাউনের পর কি ভবিষ্যৎ কি? না আছে বিপদ, না আছে আপদ। এই পর্যন্ত আমার বলা ছিল, আমি বললাম। কাল পরশু নবান্ন যেহেতু স্যানিটাইজ হবে, তাই কোভিডের ব্যাপারটা আলাপন আপনাদের ওদের বুলেটিনও হবে, এবং আপনাদের বুলেটিন দিয়ে দেবে, এবং শনিবার দিন আলাপন আবার প্রেস করলে আরও অনেক তথ্য আছে বলবে। একদিনে সব বলে দিলে আপনারা হজম করতেও হয়তো পারবেন না। কাজে এই পর্যন্ত ছিল আমার কথা। এবার আপনাদের জিজ্ঞেস করা থাকবে, আমার যেটা আমি পারবো। দিদি আশা করি বলছি, দুটো ছোট প্রশ্ন। একটা হচ্ছে, প্রধানমন্ত্রী কালকে বলেছেন যে আত্মনির্ভর ভারত করতে হবে, কিন্তু রাজ্যগুলো বঞ্চিত হচ্ছে। তাহলে এটা কি পরস্পর বিরোধী নয় যে রাজ্য বঞ্চিত, আবার দেশ কি করে আত্মনির্ভর হবে? আর দ্বিতীয় প্রশ্ন, দেখুন, আর দ্বিতীয় আর একটা, আগে আমরা প্রথম কোশ্চেনের উত্তর দিই। একটা পরিবার তৈরি হয়, বাবা মা গার্জেন, ছেলে মেয়েদের মানুষ করে বাবা মায়ের, তাদের শিক্ষা দেয়, তাদের সংস্কৃতি দেয়, তাদের বড় করে, তারা আবার বড় হয়ে বাবা মাকে দেয়। এখানে ফেডারেল স্ট্রাকচারে central government is just like our parent organization, and state governments are the children. Now everybody is weak, everybody is deprived. তো পিতা মাতা ভালো থাকে, মা বাবা যদি বাচ্চারা ভালো না থাকে, ছেলে মেয়েরা ভালো না থাকে, শুধু বক্তৃতায় শূন্য
দিয়ে সব কিছু হবে? আর শুধু মিথ্যে আইটিতে ইডিয়েটিক সেলের মতো কিছু কিছু আইটি সেলের মাধ্যমে দেখছি পলিটিক্যাল যত মিথ্যে কথা বলছে। আপনাদের চ্যানেলের নাম তো মিথ্যের অতি ছিল আছে, এক একটা চ্যানেলের ছবি দিচ্ছে আর দিয়ে বড় দিচ্ছে। আমি বললাম সকালবেলায় 10ই জুনের মধ্যে আমাদের আইসিডিএস খুলবে, আর ও একটা এবিপি আনন্দের একটা চ্যানেলের ছবি দিয়ে মিথ্যে কথা ফেক, এবিপি আনন্দ এটা করেনি, বলে দিল জুলাই মাসের পরে সব স্কুল কলেজ খুলবে। এটা কাজ। আজকে যেহেতু ব্যর্থতা ঢাকতে গিয়ে কোভিডকে না করছে, কোভিডকে ফাইট না করছে, অর্থনৈতিক ফাইট না, আনঅর্গানাইজ সেক্টরকে হেল্প করছে না, শ্রমিকদের হেল্প করছে না, 100 দিনের কাজের লোকেদের হেল্প করছে না, গরিব মানুষকে হেল্প করছে, কৃষকদের হেল্প করছে, শুধুমাত্র দাঙ্গা লাগাবার চেষ্টা আর ফেক নিউজের নামে, প্রত্যেকের নামে ফেক নিউজ করছে। প্রত্যেকটা নিউজ দেখবার আগে আমি প্রত্যেককে অনুরোধ করবো, এবিপি আনন্দের লোগো দেখলেই ভাববেন না এবিপি নিউজ, ওটা ফেক, আইটি সেলের কাজ। যারা ক্ষমতায় আছে বিজেপি, সরি আমি পলিটিক্যাল পার্টির এই কথাটা বললাম তার কারণ তারা করছে, দাঙ্গার নামে নানা রকম খবর ছড়াচ্ছে যা আমরা কোনোদিন ভাবিনি। আজকে দাঙ্গা ওদের হাতিয়ার আর ফেক নিউজ ওদের হাতিয়ার, আর মিথ্যে কথা বলছে, কিন্তু বিশ্বাস করবেন না ক্রস চেক না করে। এটা পাবলিকের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, এটাই ওদের একমাত্র পাথর, আর কিছু নেই। বলুন দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন যে দেশীয় পণ্যে জোর দিতে হবে, দেশীয় বাজার তৈরি করতে হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পরেরই কেন দিন কারা ক্ষমতায় আছে? 6 বছর তো হয়ে গেল, কারা ক্ষমতায় আছে? আমরা 9 বছর ক্ষমতায় থেকে কোন রকম হেল্প না পেয়ে যদি রাজ্যে 43টা মাল্টি সুপার হসপিটাল করতে পারি, যদি 40টার মতো নতুন ইউনিভার্সিটি করতে পারি, যদি হাজার হাজার ডেভেলপমেন্ট করতে পারি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে এভরিথিং, তার একটা কেন্দ্রীয় সরকার 6 বছর হয়ে গেল ক্ষমতায় আছে, শুধু বলি আর কিছু নেই। আত্মনির্ভর তখন হয় যখন নিজে আগে আত্মনির্ভর হতে শেখে। আগে বলুন তাদের নিজেদের সেলফ ডিফেন্সে আগে ফার্স্ট নিজেদের তৈরি হতে, তারপরে সমস্ত জিনিসকে ধামাচাপা দিয়ে মিথ্যে রটনা, কুৎসার অপপ্রচার আর এজেন্সি লাগিয়ে মানুষকে ডিস্টার্ব করতে। আমি জানি আমি এই কথা বলার পরে আমার উপর অনেক অত্যাচার হবে, কিন্তু আমার তাতে কোনো যায় আসে না। মানুষের কথা কাউকে না কাউকে বলতে হবে। সাম্প্রতিক ইস্ট বেলদা ক্যাট আমি যেটা দেখেছি আমি সেটা বলেছি। দিদি, আজকে অর্থমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য 3 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে বছরে টার্নওভার হতে হবে অন্ততপক্ষে 100 কোটি টাকা। তো ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বছরে 100 কোটি টাকা টার্নওভার, এটা কটা ক্ষুদ্র শিল্প পাবে সেক্ষেত্রে এই ধরনের লোন? শুনলেন না আমার কথাটা? আমি রাজ্য থেকে দিই 90,000 কোটি টাকা, একটা রাজ্য। তা ভারতবর্ষে কত রাজ্য, কতগুলো অঙ্গরাজ্য? 3 কোটি মানে 3 লাখ কোটি টাকা তো নয়, বছরে দেয় 15 লাখ কোটি টাকা। ওখান থেকে কমিয়ে 3 লাখ কোটি টাকা আইওয়াস করছে। এমএসএমই ডিস্ট্রিক্টে চূড়ান্ত হয়ে গেছে এবং আরো হবে। দিদি, দীপ্তিমান বলছিলাম কলকাতা টিভি থেকে। রাজ্য সরকারের বকেয়া 53,000 কোটি টাকার কিছুই পাওয়া গেল না, কোনো কিছুই নেই এই আর্থিক প্যাকেজে। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী দুজনেই কথা বলে যাচ্ছে, এই ব্যাপারে কি বলবেন আপনি? দেখুন, প্রধানমন্ত্রী যখন বলেছিলেন 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ করা হচ্ছে, আমরা একটা আশান্বিত হয়েছিলাম হয়তো বা এফআরবিএমটা বাড়বে 3% থেকে 5%। আমরা ভেবেছিলাম জিডিপিটা অ্যাটলিস্ট 6% হবে, মিনিমাম 10 লক্ষ কোটি টাকা। আমরা ভেবেছিলাম যে আমাদের ডিভলিউশনে যে টাকাটা পাচ্ছি না সেই টাকাটা পারবে। আমরা ভেবেছিলাম মনিটরিয়ামে আমাদের একটু হেল্প করা হবে, কিছু তো হলোই না, উপরন্তু ভাওতার পর ভাওতা। এটা কি? দেশকে এইভাবে ভাওতা দেওয়ার মানেটা কি? দিদি, আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো পরিযায়ী শ্রমিকরা মাইলের পর মাইল হাঁটছে, অথচ বিজেপি শাসিত যে রাজ্য রয়েছে সেখানে শ্রম আইন পরিবর্তন করার কথা বলছে, কি বলবেন? আমাদের দেখেছি কোন রাজ্য অর্ডিন্যান্স করেছে এবং সেক্ষেত্রে শ্রমিকদের কাজ 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা করেছে, 14 ঘন্টা করেছে। মানে শ্রমিকরা বলতে পারবে না যে আমি ক ঘন্টা কাজ করব। এই অত্যাচার, এই শোষণ আগে কখনো হয়নি। সুতরাং আমরা প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি, এবং আমি মনে করি লেবার লস যা দীর্ঘদিন ধরে চলছে, বছরের পর বছর ধরে, সেই লেবার লসকে বাদ দিয়ে অর্ডিন্যান্স করে শ্রমিকদের মুখের খাওয়া যারা কেড়ে নিচ্ছেন এবং শ্রমিকদের উপরে যারা মানসিক, আর্থিক এবং সর্বরকম অত্যাচার করছেন, আমরা তাদের ধিক্কার জানাই। দিদি, মনীষ কীর্তনিয়া, সিএন নিউজ। আপনি আপনার মতো করে চেষ্টা করছেন রাজ্যকে টেনে তোলা, এটা কারেক্ট, এবং ইকোনমিটা টেনে তোলার চেষ্টা করছেন, কিন্তু যেভাবে রাজ্যের পাওনা গন্ডা দেওয়া হচ্ছে না বারবার বলা সত্ত্বেও, সামনে বছর ইলেকশন রয়েছে, এই অল্প সময়ের মধ্যে
কি করে এই গোটা পরিস্থিতিটা মোকাবিলা করবেন যদি টাকা পয়সাগুলো না পান? আপনার এটা কি আপনার চাপ হয়ে যাচ্ছে না? সব ঠিক আছে, আপনার টিভি চ্যানেল কি বলুন না, বিজেপি হলে কম বলতো, এরপর কিন্তু মানুষ ধরবে এত মিথ্যে কথা বললে। আগে 15 লাখ টাকা করে দেবে বলেছিল, জানেন তো অ্যাকাউন্টে, কালকে আবার 20 লক্ষ কোটি টাকা দিয়ে দিয়েছে 1 পয়সাও না দিয়ে। সুতরাং মাথায় রাখবেন, ইলেকশন এখন অনেক দেরি, 1 বছর আছে, এক একটা দিন অনেক বড় হয়, আবার এক একটা দিন অনেক ছোট হয়। এভরি মোমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে কি খাবেন সেটা দেখুন, কালকেটা কাল চিন্তা করবেন। নির্বাচন আমরা সামনে নেবো, এ নিয়ে চিন্তা করবার আপনার কোনো কারণ নেই। আমাদের সবটাই তো ভালো লাগছে, আমাদের সবটাই তো মুখ বন্ধ করে দিচ্ছে, আমাদের সবটাই তো মানুষকে ভাতে মারছে। আমি 8খানা রুটি খেলে, আমি 8খানা রুটি অন্তত চেষ্টা করবো এই 8খানা রুটির মধ্যে আমরা সবাই যাতে ভাগ করে খেতে পারি। আমরা অন্তত মানবিক থাকবো, এটুকু বলতে পারি, দানবিক হবো, যতক্ষণ পারবো চেষ্টা করবো। এবং আমি মনে করি সেরকম দিন আসবে, বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে একসাথেই আমরা লড়াই করে এই লড়াইটাই বাঁচবো। দিদি, আমি সঞ্জয় গাঙ্গুলি বলছিলাম। 15,000 তো কিছুই পাই, নোটবন্দির সময় বলা হয়েছিল, কিন্তু করোনার যা ক্ষতিগ্রস্ত হলো, শিল্পের সঙ্গে যুক্ত বা ক্ষুদ্র শিল্প সব মিলিয়ে বিভিন্ন রকম পরিযায়ী শ্রমিক সবাই আমরা চলে আসছি, ছোট বড় সব, তাদের হয়ে একটা কথা আপনি কি বলবেন? আর একটা জিনিস শুনলাম আজকে আপনি যে বিএমদের মিটিংয়ে বলেছেন এরকম যে বীমা বাড়ানো হচ্ছে, 31শে মে ছিল ওই দিনটা, এটা কি ঠিক? একটু বলবেন তাহলে একটু, যে করোনায় যে বীমাটা আপনি বলেছেন। হ্যাঁ, করোনা যেটা ওই আপনারা সবাই হ্যাঁ, বীমা, হ্যাঁ ঠিক, করা হয়েছে, এটা বীমাটা বাড়া হয়েছে। ডাক্তার, সিস্টার, না তারপরে আমার হেলথ ওয়ার্কার, মিউনিসিপাল, মানে যারা এই কাজের সাথে আছে কোভিডের সাথে, ইনক্লুডিং সাংবাদিকরাও, পুলিশরাও, বীমাটা বাড়িয়ে জুলাই পর্যন্ত করা হয়েছে, 31শে জুলাই পর্যন্ত করা হয়েছে আপাতত। স্কুল না, স্কুল তো 10 জন বললেন। স্কুল তো বলে দিয়েছি, হ্যাঁ। পরে দেখে নেবে, এটা এডুকেশন ডিপার্টমেন্ট দেখে নেবে। এখন পর্যন্ত আইসিডিএস সেন্টার কেন্দ্রীয় পর্যন্ত বন্ধ থাকবে। আমরা বলেছি স্কুল এডুকেশন কবে চালু হবে, জুন মাসের প্রথম সপ্তাহের পরেই হবে, এটা এডুকেশন ডিপার্টমেন্ট ঠিক করবে। ট্রান্সপোর্ট কিন্তু আছে, ওরা ট্রান্সপোর্ট পলিসি করবে, প্ল্যান করবে, ওরা আমাকে জানাবে। হ্যাঁ দিদি, আজকে আমি সুব্রত বলছি, এই সময় চ্যালেঞ্জ আছে, যেটা হচ্ছে ইরিগেশন আর হচ্ছে জল বড় জল, দুটোই অনেক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, এটা ভালো করে এই কাজটা করা। দিদি, আপনি তো বাস চালিয়েছেন, আমি সুব্রত বলছি এই সময় থেকে। আজকে থেকে বাস, সরকারি বাস রাস্তায় নেমেছে, কিন্তু বাসের 20টা যাত্রী রক্ষা করা হচ্ছে না, অনেক বেশি লোক যাত্রী উঠছে এবং সেই নিয়ে একটা ব্যাপক আওয়াজ হচ্ছে। এটা তো দেখুন পাবলিকের কাছে হ্যাঁ। আমাদের আবেদন থাকবে, এটা তো আমাকে আমার ভালো বুঝতে হবে। একটু ওয়েট করলে যদি আমি করোনা থেকে বাঁচি, 20 জনের বেশি পৌঁছলে তাহলে আমাদের বাস চালুটা বন্ধ হয়ে যাবে, এতে ক্ষতি হবে তাদের। আমি প্রত্যেককে বলবো, পাবলিককে প্লিজ ধৈর্য হারাবেন, বাজারে যান, একটু দূরে দাঁড়িয়ে, 2 হাত দূরে থাকুন না, কি অসুবিধা আছে, একটু না টাইম লাগবে, অন্তত জীবনের থেকে তো সেটা বড় নয়, সেখানে তো আমরাও নানা রকম রিল্যাক্সেশন করছি। সুতরাং এটা বলবো, বাসে 20 জন অ্যালাউ করা হচ্ছে, স্টেট বাসে, কারণ এটা গভর্নমেন্টের সাবসিডি দিয়ে চালাতে হচ্ছে। যে বাসে আগে 50-60 জন চলতো, মাত্র 20 জন সাবসিডি দিয়ে চালু করা হয়েছে, কিন্তু কোঅপারেশন না থাকলে আমরা কি করে চালাবো বলুন? কন্ডাক্টরের কথাও শুনছে না তারা, এবং তারা খুব ইনসিকিউর ফিল করছে। কন্ডাক্টরের কথা না শুনলে, ড্রাইভারের কথা না শুনলে, তাহলে বাস ডিপার্টমেন্ট ঠিক করবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ঠিক করবে না করবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার মনে হয় আস্তে আস্তে বুঝবে, যত দিন যা বুঝবে। তোমরা একটা অ্যাডও করবো। দিদিমণি, দুটো কথা। একটা ব্যাপার, আপনি চালু করেছেন পাড়ায় পাড়ায় চায়ের দোকান, এবং সেটা বলেছেন আপনি যে চায়ের দোকানে চা বিক্রি করা যাবে না, বাড়িতে নিয়ে যেতে হবে। সেটা সকাল থেকে দেখা যাচ্ছে সমস্ত চায়ের দোকানে চা বিক্রি হচ্ছে, কেউ বাড়ি নিয়ে যাচ্ছে। চা বিক্রি করে চাটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে খাবে। আমরা বলেছি চায়ের দোকানে দাঁড়িয়ে, হ্যাঁ 2 জন 3 জন থাকলো ঠিক আছে, তার বেশি আমাদের যে 7 জন লিমিটেশন আছে, তার বেশি থাকলে আমরা কিন্তু অ্যাকশন নেবো, এবং দরকার দোকানটা বন্ধ হয়ে যাবে, তাতে লাভটা কাটবে। আমরা তো চেষ্টা করছি বিজনেসটা চলুক, শুধু চায়ের দোকান না, সব খাবার দোকানই চলুক, কিন্তু খাবারটা বাড়িতে নিয়ে গিয়ে খাও, দোকান থেকে কিনুন। আলুর চপ মুড়ি শুধু না, সব খাবারের দোকান চালু থাকুক না, কিন্তু শুধুমাত্র দেখতে হবে যে খাবারটা যেন ওখানে দাঁড়িয়ে না খেয়ে, রেস্টুরেন্টে না খেয়ে, ওটা বাড়িতে নিয়ে যাওয়া। আর একটা কথা দিদিমণি, প্রতি বছর প্রচুর ডাক্তার পাস করে, এবং আপনিও অনেক ডাক্তারদের সুযোগ সুবিধা দেন। এখন একটা জিনিস দেখা যাচ্ছে, গত কয়েক বছরে পাড়ার ডাক্তাররা বাড়িতে কল দিলে আসছেন না, এটা উঠিয়ে দিয়েছে।
আগে ভিজিট দাও। আপনার সব উত্তর তো আমি দিতে পারবো না, এরকম খবর আমরাও পাচ্ছি, বাট এটা তো আপনার নিজস্ব ব্যাপার। আস্তে আস্তে নিশ্চয়ই তারাও করবেন, তারাও হয়তো ভাবছেন যে করোনা রোগীরা চলে আসে, হয়তো এরকম ধরনের দৃষ্টিভঙ্গি আছে। আস্তে আস্তে যত দিন যাবে, করোনাটা যেমন মাস্কটা আমাদের নিত্য হয়ে গেছে, সেরকম মনে রাখবেন যে আমাদের যারা মাঠে ময়দানে কাজ করবে তাদের একটা করে গ্লাভসও নিতে হবে, এবং আস্তে আস্তে সবাই বুঝবে যে করোনাকে ফাইট করতে হবে, করোনাকে ভয় পেলে চলবে না, এবং করোনা হারবে, বাংলা জিতবে, এটা বিশ্বাস, মানুষ জিতবে। ম্যাডাম হ্যালো ম্যাডাম, প্রীতেশ বলছিলাম মিলেনিয়াম পোস্ট থেকে। আমি তো 4 মাসের মধ্যে তো আপনার যে মিলেনিয়াম পোস্ট আপনার 3-4 মাসের মধ্যে আপনার বাংলার আবাস যোজনা এবং সড়ক যোজনার যে কাজগুলো করতে বলছেন, আপনার 100 দিনের যে কাজ, তার জন্য কত মাইন্ডেজ ক্রিয়েট হবে, এরকম কি কোনো টার্গেট সেট করা হয়েছে? বলা যায় না, বাংলা 100 দিনের কাজে প্রথম থাকে প্রতি বাড়ি বাংলা আবাস যোজনা, বাংলার গ্রামীণ সড়ক যোজনা, সব কিছুতেই আমরা বলছি ম্যান পাওয়ার বেশি করে লাগিয়ে কাজগুলো করতে, যত জব ক্রিয়েশন হবে তত ভালো। জব ক্রিয়েশনে যেন কোনো কার্পণ্য করা না হয়, এটা ইনস্ট্রাকশন দেওয়া দিদি সুতপা বলছেন, দিদি সুতপা বলছেন, দিদি বলছি আপনি এই যে মাটির সৃষ্টি প্রকল্পর কথা যেটা বললেন 6টা জেলা, হ্যাঁ পশ্চিমাঞ্চলের 6টা জেলায়, তো এর মধ্যে আছে যে জেলায় জমিগুলো আছে কাজে লাগছে না, সেটাকে কাজে লাগানো হয়। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে কত মানুষকে স্বনির্ভর করে তোলার টার্গেট আপনারা নিয়েছেন, একটু যদি বলেন। বললাম 2.5 লক্ষ, ইমিডিয়েট ট্রেনে আছে 2.5 লক্ষ, ওটা দিয়ে দেবে আপনাদের পেসে। থ্যাংক ইউ। সুমন বলছি দিদি, আর একটা লাস্ট প্রশ্ন। তুমি এরকম কি করছো? সেটা হচ্ছে এই যে আফটার করোনা এফেক্ট আপনি যে সার্ভে কথাটা বললেন, এই বিষয়টা কি, মানে এই সার্ভেটা কি যাতে ডেভেলপমেন্টটা অনেক বেশি হয় তার আগে থেকে প্ল্যানিং করা? এটা হচ্ছে কি ডেটা, একটা হচ্ছে ডেটা রিসার্চ করা হয় বিদেশে বিভিন্ন জায়গায়, এখনকার দিনে এটা নিউ কনসেপ্ট ওয়ার্ল্ডে, যে আগামী দিন কি হতে যাচ্ছে, আগামী দিন এই জমিটার ক্যারেক্টার কি চেঞ্জ হচ্ছে, রোগটার ক্যারেক্টার কি চেঞ্জ হচ্ছে, এই রোগটা কতটা বাড়তে পারে, কিভাবে এটা কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে না, কি কি প্রক্রিয়া নিতে পারে, প্ল্যানিং করা হতে পারে, এই জন্য এটাকে সেন্টিনেল সার্ভে বলা হয়। আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, কোভিড-19 গতি প্রকৃতি সম্বন্ধে ধারণা, আগামী দিন কোন পর্যায়ে যাবে, কতটা কমবে, কতটা বাড়বে, এই যে বাইরে থেকে আমাদের বন্ধু বান্ধবরা সবাই আসছে, তাতে কতটা এফেক্ট হবে, যারা লোকাল আছে তাতে কতটা এফেক্ট হবে, এটা সবটাই দেখতে হবে। সেন্টিনেল সার্ভে, ঠিক আছে?